নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব রাধারানী দেবীর লেখা গল্প জমের অরুচি। খেন্তি, খেন্তি, হলো শতেক্ষুয়ারি হারামজাদি, কানের মাথা খেয়েছিস কি? ক্ষান্ত যে ঘাটে গেছে মা, চাদর আর বালিশের ওয়ারগুলো সাবান দিতে। কি বলছো? সে একেবারে গঙ্গার ঘাটে গেলেই তবে আমি নিশ্চিন্ত হই। এমন সর্বনাশীদেরও পেটে ধরেছিলাম মা গো। কি হয়েছে মেজদি? মা তোকে ডাকছেন তাই? মা আমাকে ডাকছো? আমি যে ঘাটে গিয়েছিলাম। এদিকে আয় একবার, সর্বনাশী, দেখবি তোর বেড়াল কি সর্বনাশ করে গেছে। রাত্রিরে চিড়ে দিয়ে খাবার যে দুধটুকুন ওর জন্য রেখেছিলাম, তোর রাক্ষসের বেড়াল তা খেয়ে শেষ করে রেখে গেছে। আবাগি, তোর বেড়াল নিয়ে তুই শুদ্ধ বিদায় হগে যা, তাহলেই আমি বাঁচি। আর যে আমি পারি নে। সেই 9টার সময় দুটো ভাত মুখে দিয়ে ট্রেন ধরেছেন। সারাদিন অফিসের হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরছেন। ঘরে আজ তো খুদ রত্তিটুকু নেই, পরন্তু মাস কাবার হলে চাল কেনা হবে। দুধটুকুন রেখেছিলাম আজকে রাত্রিরের মতো, চিড়ে ভিজিয়ে এই দুধটুকু দিয়ে খেতে দেব। তার সর্বনাশের বেড়াল সে দুধটুকুন ঢাকনা উল্টে ফেলে খেয়ে গেছে। মা, ক্ষান্তকে বকে আর কি হবে? চুপ কর, হতভাগী, চুপ কর। তুইও যেমন, তোর ক্ষান্তও তেমনি। এমন হাড় হাবাদিদের পেটে ধরেছিলুম, ভিটে মাটি উচ্ছন্নে যেতে বসেছে। পেটের শত্রুরের পাড়া শত্রুর নেই রে। আপনার শত্রু আপনিই পেটে ধরে মানুষ করেছি। তোদের যদি পেটে না ধরত, তাহলে আজ এত দুর্দশা হতো না রে। শ্বশুরের ভিটে উচ্ছন্নে যেত না, গায়ে 5 জনের কাছে মাথা হেঁট করে থাকতে হতো না। সর্বশান্ত হয়ে দেনা করে বিয়ে দিল, তাতেও স্বস্তি নেই খো। 6 মাসের মধ্যেই সব খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে মুখ পুছে ফিরে এলেন একজন, আর একজন দিন দিন হাতির মতো বেড়ে উঠছেন আমাদের গলায় দড়ি দেবার জন্য। কি হয়েছে? এত বকাবকি কিসের? কিরে, সবাই চুপচাপ রইলে যে? চারু, কি হয়েছে? মেয়েদের বকছিলে বুঝি তুমি? আমার মরণ হলেই বাঁচি বাপু, আর সহ্য হয় না। ওদেরও তো মৃত্যু নেই। এত কষ্ট সহ্য করে ওই লাঞ্ছনার মধ্যেও খেন্তি কি খেয়ে কি মনের সুখে দিন দিন অত ঢ্যাঙা আর মোটা হচ্ছে বলো দেখি? আচ্ছা আচ্ছা, খেন্তি মোটা ঢ্যাঙা হচ্ছে তার জন্য তোমায় অত ভাবনা করতে হবে না। যত সব বাজে কাণ্ড কারখানা। মিচিমিচি বাচ্চা দুটোকে তুমি অত শক্ত কথা শোনাচ্ছ কেন বলো দেখি? তোমার তো এমন স্বভাব ছিল না মনোরমা। আজকাল তোমার মেজাজ আশ্চর্যই বদলে গেছে দেখতে পাই। আগে কখনো তোমার মুখ দিয়ে কড়া কথা বেরোতে শুনিনি তো। এই দারিদ্র্যে ও দুর্দিনে তুমি শুদ্ধ যদি ধৈর্য হারিয়ে বসো, তাহলে আমিই বা কোথায় যাই? আর ওই অভাগা কচি মেয়ে দুটোই বা বাঁচে কি করে? ওগো, আমি যে আর পাড়ার লোকের বাক্য যন্ত্রণা সইতে পারছি না। আজ মিত্তির জ্যাঠা পরেশ চাটুর্যে আর গোবিন্দ কাকা এসেছিলেন। আমায় ডেকে নানান কথা শুনিয়ে দিয়ে গেলেন। বললেন, আসছে অঘ্রাণের মধ্যে খেন্তির বিয়ের ব্যবস্থা না করলে ওরা তার প্রতিকার করতে বাধ্য হবে। পাড়ার গিন্নিদের বাক্য যন্ত্রণায় ঘাটে বেরোবার তো জো নেই। পাড়ার গিন্নিদের বাক্য যন্ত্রণার সত্যাই কি ওদের উপর দিয়ে তুলে নিতে চাও? যদি এই না সহ্য করতে পারবে মনোরমা, তবে বাংলাদেশে মেয়ের মা হয়েছিলে কেন? ওঘো, শুধু কি ওদেরই গঞ্জনা দিয়ে থাকি? মা হয়ে নিজের মুখে পেটের মেয়ের মৃত্যু কামনা যে করছি, কিন্তু এ যে কত কষ্টে তা কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। মেসি ভাই, সাবু আর নেই? মার সাবু কি করে হবে?
মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকলে আর কি হবে ভাই? একবার কাকিমাদের বাড়ি যা। না না থাক, তোর গিয়ে কাজ নেই, আমিই যাচ্ছি। মন্টুর এই ফোড়াটা ধুয়ে ব্যান্ডেজ বদলে দিয়ে যায়। তুই বরং মার জন্য এই কাঁচা বেলটা উনুনে পুড়িয়ে রাখ, আর নুনগুলো গলে যাচ্ছে, রোদ্দুরে বার করে দে। এই কটা দিন কি করে যে চলবে মেজদি ভাবনা হচ্ছে। বাবা তো শনিবারে মাইনে পাবেন। ক্ষান্ত, চারু, কি হচ্ছে তোমাদের? এসো মনিদা। ক্ষান্ত, জলচৌকিটা উঠোনে নামিয়ে দে তো মনিদাকে। তারপর কি খবর তোমাদের? মাসিমা কেমন আছে আজ? মন্টুবাবুর ফোড়া এখনো শুকোয়নি নাকি? দেখি, অনেকটা কেটেছে দেখছি। ও কি মন্টুবাবু, তোমার চোখে জল যে? পুরুষ মানুষের কান্না লজ্জার কথা। না না, কই কাঁদিনি তো। হ্যাঁ মেজদি, আজকে কি আমি কেঁদেছি? না না, কে বলে তুমি কাঁদছ? দেখি ভাই, পাটা একটু সোজা করো তো, ভালো করে তুলোটা ঠিক করে দিই। মেজদি, আমি তাহলে চললুম কাকিমাদের ওখানে, বেলা হয়ে যাচ্ছে। বাবা এসে হয়তো ভাত চাইবেন, আমি ভাতটা চাপিয়ে দিয়ে গেলুম, তুমি দেখো। শোন ক্ষান্ত, আমার কাছে আয় একবার। কি তোদের কথা রে চারু, যা আমার সামনে বলতে পারছিস নে? কানে কানে বলছিস? আমি বলবো মনিদা, আমি বলবো। ছোটদি কাকিমাদের বাড়ি মার জন্য সাবু ধার করে আনতে যাচ্ছে কি না, তাই মেজদি। চুপ কর দেখি ফাজিল ছেলে, সব কথাতেই ওর কওয়া চাই। মেজদি, তুমি আদর দিয়ে দিয়ে মেন্টুটার মাথা খেয়েছ। দিন দিন ওর বুড়োপনা বাড়ছে। হ্যাঁ, আমি বুড়োপনা করি বই কি, আর তুমি বুঝি খুব ভালো। আমি তো ফাজিল ছেলে, আর তুমি যে বুড়ো ধারি মেয়ে সবাই বলে। মন্টু, চুপ কর শিগগিরি। বড় বোনের মুখের ওপর পাল্টা জবাব করা, স্কুলে লেখাপড়া করে এই বুঝি তোমার শিক্ষা হচ্ছে? বড় বোনকে অপমান করা? ছি ছি, আজ তুমি ছোটদিকে ওরকম করে যা ইচ্ছে বলছো, দুদিন বাদে আমাকেও তাহলে অমনি করে বলবে তুমি? দেখো না মেজদি, ছোটদি দিন রাত খালি বকে। মেজদি আদর দিয়ে দিয়ে আমার মাথা খাচ্ছে। ওকে বুঝি তুমি আদর দাও না? আমারই যত দোষ। আমি তোমার মুখের ওপর কখনো জবাব করেছি কি? কখনো করব না। ছোটদিকে কড়া কথা বললে মেজদিকেও বলা হয়, ছোটদিকে অপমান করলে মেজদিকেও অপমান করা হয়। দিদি, সবই এক, বুঝেছো ভাই? আর কখনো এমন করো না, কেমন? ক্ষান্ত, তুই আর দাঁড়াস নি ভাই, বেলা হয়ে যাচ্ছে। আমি তোমাদের ভাই ভগ্নী বিরোধের হেতু, কি বলো ক্ষান্ত? না না মনিদা, তা কেন? মন্টুদা যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে উঠছে। চারু, মাসিমা আজ কেমন আছেন? তেমনই আছেন মনিদা, জ্বরটা কমেনি, তবু আমাশাটা কাল থেকে কম বলে মনে হচ্ছে। কদিনের মধ্যে বিছানা থেকে উঠতে পারছেন না, বড্ড বেশি দুর্বল হয়ে পড়েছেন। আমাশায় কাহিল করে বেজায়, তার উপর অত হাই টেম্পারেচার। কোবরেজ জ্যাঠাই তো দেখছেন। হ্যাঁ, মেসমশাই কোথায়? বাবা কাল মনোহরপুর গেছেন ক্ষান্ত সেই সম্বন্ধটার জন্য। আজ সকালে তো ফেরবার কথা, এখনো ফেরেননি। মনোহরপুরের সেই দোজবর সম্বন্ধ তো, সেটা কিন্তু বিশেষ সুবিধের নয়। পাত্র সুবোধ মিত্তির বড় বদ লোক, বয়সও প্রায় 40 কিংবা 40-এর কাছাকাছি হবে। গোবিন্দ জ্যাঠা মিত্তির মশাইরা যেসব সম্বন্ধ এনে দিয়েছেন আর দিচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে শাসাচ্ছেন, আসছে অঘ্রাণের মধ্যে বিয়ে দিতে না পারলে আমাদের সঙ্গে সামাজিক আচার ব্যবহার বন্ধ করতে বাধ্য হবেন। সেই কাশ রোগী গোবর্ধন ঘোষের হাতে সত্যি সত্যি কি করে বাবা বাপ হয়ে মেয়েকে সম্প্রদান করবেন? গোবর্ধন ঘোষ যে বাপের বয়সী, তার হাতে দেওয়ার চেয়ে ক্ষান্তকে গঙ্গায়। উফ,
আমাদের দেশে এই পণ প্রথা ব্রাহ্মণ কায়স্থ সমাজে কি ভীষণ সর্বনাশা মূর্তি ধরে দাঁড়াচ্ছে, তলিয়ে ভাবতে গেলে বুক কেঁপে ওঠে। সমাজের ভীষণ অনাচারে বিন্দুমাত্র প্রতিকার করছে না, পাথরের মতো নিশ্চল হয়ে শুধু চেয়ে আছে। সমাজে কর্তব্য ত্রুটিজনিত মহাপাপের ভবিষ্যৎ প্রায়শ্চিত্ত কি যে নির্দিষ্ট আছে তা ভগবানই জানেন। এর প্রায়শ্চিত্ত করতে হবে বই কি মনিদা। ভগবানের রাজত্বে অন্যায় করে অব্যাহতি কেউই পায় না, তার শাস্তি তার প্রায়শ্চিত্ত আছেই, একদিন আগে আর পাছে। এই ভীষণ অত্যাচার কষায়বৃত্তের শাস্তি আমাদের জাতকে, আমাদের সমাজকে ভুগতে হবে না? এত বড় হিন্দু মহাজাতটা যে আজ উচ্ছন্নে যেতে বসেছে, তার মূল কারণ দুর্বলের উপর জুলুম আর ঘৃণা, আর নারীর উপর অত্যাচার নয় কি? দরিদ্র ও দুর্বলকে অস্পৃশ্য জাতি করে রাখা আর মেয়ে মানুষকে মানুষের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করা, একটা জড় পুতুল, ভোগের সামগ্রী করে রাখা, এই আমাদের জাতের সবচেয়ে বড় মহাপাপ। আর এই পাপেই তার ধ্বংসের পথ পরিষ্কার হয়েছে। ক্ষান্ত ঘরে আছে বলে সমাজকর্তাদের আহারে তৃপ্তি নেই, নিদ্রায় স্বস্তি নেই, এত ভাবনা। গোবর্ধন ঘোষের সঙ্গে বিয়ে হয়ে 6 মাসের ভিতর আমার মতো হাত খালি করে থান পরে আবার বাপের কাছে ফিরে এলে তখন আর কিছু ক্ষতি হবে না। অসহায় দুর্বলের উপর এমন ধারা অত্যাচার আর কতদিন পৃথিবী সহ্য করবেন জানি না। দেখো চারু, আমার মনে হয় উত্তরবঙ্গ পৃথিবীর বিভিন্ন জেলার সঙ্গে আমাদের বিবাহ বিধি প্রচলিত হলে আর অসবর্ণ বিবাহটাও রীতিমতো প্রচলিত হয়ে গেলে এই পণ প্রথাটা অনেকটা খর্ব হতে পারে। অনুরোধ উপরোধ, কাকুতি মিনতি বা সভা সমিতি, বক্তৃতাতে প্রকৃত কার্যকরী ফল যে কিছু মিলবে তার আশা হয় না। মনিদা, চেষ্টা করলে কার্যসিদ্ধি হয় না এ আমি বিশ্বাস করি না। যারা সামান্য মাত্র সহজ চেষ্টা করলেই দেশের এই বিশ্রী অনাচার উৎপীড়নটা বন্ধ করতে পারেন, তারা নিজেদের ছোট মনের হীন স্বার্থের খাতিরে কোনোদিন সে চেষ্টা করেননি। অথচ তারাই সমাজে শিক্ষিত, উন্নত, ভদ্র বলে পরিচিত, আর তাদেরই উপর ভবিষ্যৎ সমাজের মঙ্গলামঙ্গল সম্পূর্ণ নির্ভর করছে। তুমি কি বলতে চাও মনিদা? দেশের শিক্ষিত ছেলেরা যদি বিবাহে অস্বাভাবিক পণ গ্রহণ করাটা ঘৃণা বলে মনে করে এবং তারা আন্তরিক বিরুদ্ধবাদী হয়ে আপন জীবনে তার প্রতিকার করতে দৃঢ় বদ্ধপরিকর হয়ে দাঁড়ায়, তাহলে কি পণ প্রথা দিনকে দিন এমনই ভয়ানক হয়ে উঠতে পারে? সমাজ কাদের নিয়ে? দেশের যুবারা যদি আন্তরিক ঘৃণায় দৃঢ় প্রতিজ্ঞ হন, তারা পণ্যদরে টাকার ওজনে তাদের জীবনের সহধর্মিণীকে গ্রহণ করে নিজের মনুষ্যত্ব, পত্নীর সম্মানের অবমাননা ঘটাবেন না, তাহলে কার সাধ্য তা রোধ করতে পারে? শিক্ষিত বা উপার্জনক্ষম ছেলেদের বাপ মায়ের অতিরিক্ত বাধ্য সুবোধ শিশুটির মতো হয়ে উঠতে দেখি শুধু বিবাহ আর পণ নেওয়ার সময়। বাবা মা যদি অন্যায়ই করেন এবং সে অন্যায় যদি কেউ বুঝতে পেরেও সমর্থন ও সাহায্য করে, তবে তার মতো কুসন্তান আর দ্বিতীয় নেই, এই আমার বিশ্বাস। চারু, তারা হয়তো সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করতে সুযোগ পায় না, কারণ মনিদা, আমি বিশ্বাস করি না ভাই, যারা কালো মেয়ে বিবাহ করব না স্বচ্ছন্দে বলতে পারে, অল্প বয়স্কা মেয়ে বিয়ে করব না, কিংবা কেউ কেউ বা গরিব মেয়ে বিয়ে করব না বলে আপত্তি জানিয়ে বেশ স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে, তারা কর্পদক মাত্র। পণ গ্রহণ না করে বিয়ে করব এই কথাটি বলবার বেলায় বুঝি ভীত সুবোধ সলজ্জ হয়ে ওঠে। শ্বশুরের বুকের শোণিত শোষণের বেলায় দেখি তাদের মাতৃভক্তি আর পিতার বাধ্যতা হঠাৎ উপচে ওঠে। ছি, জানো মনিদা, বাংলার মেয়েরা মানুষের আকারে জন্মেও জন্তু মাত্র হয়ে থাকে। তোমরা সেই শাসির মতো
তাদের নিজেদের হীন স্বার্থ যন্ত্রচালিত ইতর শ্রেণীর বন্য জন্তু পর্যায়ভুক্ত করে রেখেছ ভাই। তাদের মনুষ্যত্ব নারীত্বের ওপর দিয়ে এই অসম্মান অবমাননার জাঁতা অহর্নিশ পেষণ চলেছে। তা না হলে সাধ্য ছিল না তোমাদের আমাদের নিয়েই সমাজের বুকের উপর এত বড় অন্যায় অনুষ্ঠান করো। যাদের রক্তমাংস জীবন হতে এই রক্তমাংসের দেহ জীবন লাভ করি, যাদের অপা স্নেহ আত্মত্যাগে পরিপুষ্ট হয়ে বেঁচে বড় হয়ে উঠি, যাদের চেয়ে নিঃস্বার্থ ভালোবাসার জন ও হিতার্থী সংসারে দুর্লভ, সেই বাপ মায়ের বুকে ছুরি বসিয়ে মাকে নিরাভরণা ও বাপকে দেনার দায়ে জীবনমৃত পথের ভিখারি করে যে ব্যক্তি নিজের ঘড়ি, ছড়ি, জুতো, পাঞ্জাবি, আংটি, এসেন্স, অনাবশ্যক বিলাসদ্রব্য কড়ায় গণ্ডায় নিখুঁত করে বুঝে নেয়, সেই ঘৃণ্য নিজ চেতাকে পিতামাতার দুঃখের হেতু, সংসারের শত্রুকে মানুষ কখনো অনাবিল প্রেমের অর্ঘ্য দিয়ে জীবন সমর্পণ করতে পারে না। এই সমস্ত অনাচার মেয়েরা যদি বুঝতে পারে, সেই ভয়ে সেই স্বার্থেই তাদের মানুষের সব প্রকার অধিকার উৎকর্ষ থেকে বঞ্চিত করে। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের যন্ত্র পুতুল মাত্র করে রেখেছ তোমরা। মেয়ে জন্মালেই আমাদের দেশে বাপ মায়েরা আতঙ্কে শিউরে ওঠেন কেন? কার জন্য এই নিরাপরাধ সদ্যজাতা বালিকা বাপ মায়ের আনন্দভাজন সন্তান হয়েও আতঙ্কের বিষয়, দুঃখের বিষয় হয়ে ওঠে? জন্মমাত্রই বাপ মায়ের বিমর্ষ মুখের হতাশ দীর্ঘশ্বাস তার কুচি অঙ্গে এসে স্পর্শ করে, সে কার জন্য? সন্তান হয়ে বাপ মার গলগ্রহ শত্রু হয়ে ওঠে কন্যা, সে কার রক্ত শোষণের আশঙ্কায়? কে সেজন্য দায়ী? যে বিবাহ করে সেই নয় কি? মনিদা, সেই নিষ্ঠুর আত্মসুখ সর্বস্ব স্বার্থপর স্বামীর ওপর মানুষের নির্মল ভক্তি, সুগভীর শ্রদ্ধাপূর্ণ প্রেম কখনোই জন্মাতে পারে না। তবে যাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ বা মানুষের উচ্চ বৃত্তিগুলো উন্মিলিত হয়নি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য, কর্তব্য অকর্তব্য এ সম্বন্ধে ধারণা বা বোধশক্তিই জন্মায়নি, তাদের কথা স্বতন্ত্র। চারু, আমাদের সমাজে বহু অত্যাচার ও অবিচার অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। পুরুষরা যে তা মোটে দেখতে পায় না বা বুঝতে পারে না তা নয়। ক্ষুদ্র স্বার্থের মোহে ও বহু শতাব্দীর পুঞ্জীভূত নিজেদের অনুষ্ঠিত পাপ, অত্যাচার ও অন্যায়ের স্তূপের বিরাট দেহের দিকে চেয়ে ভয়ে ও দুর্বলতায় তার এই প্রতিকার করবার ইচ্ছা জাগলেও তা পারছে না। আজ তাই বর্তমান যুগের এই জীবন সমস্যায় এদেশের পুরুষরা এই জ্যান্ত পুতুল মেয়েদের নিয়ে কিছুমাত্র তৃপ্ত ও সুখী হতে পারছে না। অথচ নিজেদের কৃত অন্যায় ও অপরাধের প্রাচুর্যের দিক দিয়ে নারী এই অজ্ঞানতার উপর কাঠির দীর্ঘ বর্ষব্যাপী ঘুম ভেঙে শিক্ষা ও জ্ঞানোৎকর্ষের সোনার কাঠির পরশ পেয়ে চোখ মেলে আমাদের পাশে এসে দাঁড়াক। এই ইচ্ছা প্রাণের তলে তলে জাগলেও তা মুখ ফুটে বলতে পারছে না বা তার জন্য প্রয়াস করতে সাহসী হচ্ছে না। যদি তারা ওই শতাব্দীর পর শতাব্দীব্যাপী স্তূপীকৃত অত্যাচারের কৈফিয়ত চেয়ে বসে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি চারু। তোমাদেরও চোখে আজ এই সহনাধিত অন্যায়টা কি জ্বলন্তভাবে ফুটে উঠেছে। সর্ববিধ শিক্ষা উৎকর্ষ থেকে বঞ্চিত রাখলেও এই চিন্তাশক্তি ও বিদ্রোহিতা তোমার মধ্যে কে জাগিয়ে তুলেছে জানো? সেই পুরুষদেরই চরম অত্যাচার। স্ত্রীকে প্রকৃত জীবনসঙ্গিনী বলে যে গ্রহণ করতে চায়, সে কখনো গহনা ও টাকার ওজনে তাকে আনতে পারে না। ঠিক কথা। এতেই বোঝা যায় আমাদের দেশে শিক্ষিত যুবাদের প্রকৃত শিক্ষার উৎকর্ষ, মনের উৎকর্ষ আজও ঘটেনি। তাহলে চুপ করো মনিদা, ক্ষান্ত আসছে। ও ছেলে মানুষ, ওর সামনে এসব সম্বন্ধে আলোচনা করা ঠিক নয়। ও চারি, কোথায় গেলি রে? উনি এসেছেন, পা ধোবার জল দে। তুমি ব্যস্ত হও না, চারু আসছে। অহরাত্র মেয়ে দুটো খেটে খেটে সারা হয়ে গেল।
এইবারে ওরা যদি ব্যারামে পড়ে তাহলেই অন্ধকার। চারুটা তো রোগা হাড়সার হয়ে গেছে। ওর দিকে চেয়ে দেখলে আমার বুকের ভেতরটা যেন ফেটে যায়। উফ, নারায়ণ! ক্ষান্ত, তোর মেজদিদি কোথায় রে? মেজদি বাগানে নারকোল পাতা কুড়িয়ে আনতে গেছে। কাঠ নেই কি না? বাবা, আপনি এখানে একটু বসুন, আমি এখানে হাত মুখ ধোবার জল এনে দিচ্ছি। তাই এনে দে, ঘাটে আর যেতে পারি নে মা। ওগো, সারাদিন বোধহয় তোমার খাওয়া হয়নি, মুখটা বড্ড শুকনো দেখছি। সুবলগঞ্জ থেকে ফেরার সময় নকিবপুরের কাছারিতে একটা ডাব খেয়েছি। আহা, তুমি আবার উঠে এলে কেন? তুমি শুয়ে থাকো, পড়ে টরে গিয়ে আবার নতুন উপসর্গ জোটাবে কি? আমি খাবো এখন। ক্ষান্ত, চারু ওরা তো আছে আমার জন্য, তোমায় অত ব্যস্ত হতে হবে না। না, আমি এই বাইরের দাওয়াইটা একটু বসি। আজ এবেলা জ্বর একটু কমেছে মনে হচ্ছে। সারাদিন না খেয়ে না নে রোদ্দুরে ঘুরে এলে, যে জন্য গেলে তাও বোধহয় হয়নি কিছু। দামোদর, আর কত দুঃখ দেবে? দুঃখ এখনই বা কি হয়েছে মনো? এরপরে হয়তো সপরিবারে গাছতলা গিয়ে দাঁড়াতে হবে, কিংবা না খেয়ে উপোস করে মরতে হবে। সুবলগঞ্জে কিছু হলো না বুঝি? তারা তো মেয়ে পছন্দ করে গেছিল। মেয়ে তো পছন্দ হয়েছিল, সব জায়গাতেই ওই চাকতিরই খাকতি। মনোহরপুরের সম্বন্ধটা শুধু টাকার গোলমাল বেশি করেনি, কিন্তু জেনে শুনে একটা অসৎ চরিত্র আর সন্দিগ্ধ পুরুষের হাতে মেয়েটাকে কি করে জন্মের মতো সঁপে দিই। মনোহরপুরে খবর নিলুম, সবাই বললে সুবোধ মিত্তির হারপক্ষের বউটাকে সন্দেহ বাইয়ে বড় যন্ত্রণা দিয়েছে। ঘরে চাবি দিয়ে তাকে বন্ধ করে রেখে বেরুতো। অবস্থা থাকলেও ওই সন্দিগ্ধ প্রকৃতির জন্য একটা ঝি পর্যন্ত রাখত না। তার নিজের ভাই এলে দেখা করতে দিত না। জেনে শুনে এই ভীষণ প্রকৃতির লোকের হাতে মেয়েটাকে কি করে জ্যান্ত জবাই করে দিই। নইলে সুবোধ মিত্তির দোজবর হলেও বয়স 40-এর ওপর নয়, অবস্থাও ভালো, আর 300-400 টাকার মধ্যে রাজিও হয়েছিল, কিন্তু সে তো ছেড়ে দিতে হলো। সুবলগঞ্জের এই সম্বন্ধটিও দোজ পড়ে, তবে এত খাই করছে কেন? খাই করে কেন? আমাদের উদ্ধার করবে বলে। ছেলেপুলে শুদ্ধ দোজবরে পাত্রই বা কম টাকা নিতে চায় না, তাও পাত্রটির আবার ছেলেপুলে নেই। আর দোজবরে একবরে সর্বস্ব খুইয়ে ধেনা করে চারুকে তো প্রথম পক্ষ বিয়ে পড়ছে ছেলে দেখে দিয়েছিল। এখনো ওর বিয়ের 400 টাকা বাকি, তা সবই তো মিছে হয়ে গেল। ওরকম কেবলমাত্র পাত্রটির ওপর ভবিষ্যৎ নির্ভর করে না দিয়ে চারুটাকে যদি একটু মোটা ভাত কাপড়ের সন্ধান দেখে দিতুম, তাহলে আমি অবর্তমানে হয়তো ওকে পথে দাঁড়াতে হতো না। আর বাঙালির ঘরে দোজবরে একবারে সবই সমান, তবে বয়সে একেবারে বুড়ো না হলেই ভালো। আর সুবলগঞ্জের এরা কত চাইছে বললে? গয়না বরাভরণে ও নগদে সব শুদ্ধ 800-র কমে কিছুতেই হবে না। তুমি কত বলেছিলে? আমি 500 পর্যন্ত উঠেছিল, তারপর জবাব দিয়ে চলে আসতে হলো। নারায়ণ নারায়ণ! হ্যাঁ গা, 500ই বা পাবে কোথায়? চারুর বিয়েরই 400 টাকা দেনা আজও শোধ হয়নি। আমার গায়ে আর এক টুকরো সোনা নেই। খান কতক তক্তপোষ, কাঠের সিন্দুক আর খান্দুচার কাঁসা পেতলের বাসন ছাড়া ঘরে তো এমনও কিছু নেই যে বিক্রি বা বন্ধক দিয়ে টাকা উপায় করবে। বিমলির বিয়েতে আমার গায়ের সমস্ত গয়না আর ঘরে যা কিছু দামি জিনিস ছিল সবই গেছে। চারুর বিয়েতে জমি জমা যেখানে যেটুকু ছিল সব ধুয়ে মুছে শেষ হয়ে উল্টে আবার দেনার দায়ে মাথা বিক্রি হয়ে রয়েছে। তা তুমি কি সত্যি ভিটে বেচে ক্ষান্তর বেয়ে দেবে? উপায় আর কি, ভিটে তো একদিকে যাবে, ওদিকেও যাবে।
বৃন্দাবন সার দেনা কি তুমি শোধ হবে ভেবেছ? ভিড়ে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। দেনা শোধ করে বাকি টাকাটায় ক্ষান্তর যদি একটা উপায় হয় ভাবছি। হ্যাঁ গা, আমরা সত্যিই কি তবে গাছতলায়? উপায় নেই মনো, উপায় নেই। সবই কর্মের ফল। দামোদর যদি গাছতলায় দাঁড়ানোই বিধান করে রেখে থাকেন, তার আবার সাধ্য কি? বাবা, আপনি হাত মুখ ধুয়ে ফেলুন, আমি ভাত বাড়ছি। মা, তুমি এই ভর সন্ধ্যাবেলায় দাওয়ায় বেরিয়ে এসেছো কেন? হিম লেগে জ্বর বাড়বে যে। তুমি কি আজ নিজেই বেরিয়ে আসতে পেরেছ? নিজেই আস্তে আস্তে উঠে এসেছি একটু। দিনরাত্রির ঘরের ভিতর আর ভালো লাগে না। তোমার গা দেখি মা। না, কপালটা তো বেশ গরম রয়েছে। চলো ঘরে শুয়ে দিগে। তোমার সন্ধ্যাবেলাকার ওষুধের অনুপান কি? পানের রস আর মধু না মা? কি জানি মা, চারুই সারাদিন ওষুধ খাওয়ায়। কোন সময় কি অনুপান সেই জানে। চারু কোথায় গেল? মেজদি মাথা ঘুরে পড়ে গিয়ে বড্ড কাহিল পানা হয়ে পড়েছে। রগের কাজটা একটু কেটে গেছে ইঁট লেগে। তবুও সে উঠে আসছিল তোমায় ওষুধ খাওয়াতে আর বাবাকে ভাত দিতে। আমি আসতে দিইনি তাকে, জোর করে ও ঘরে শুয়ে রেখে এলুম। কে রে ক্ষান্ত? কে পড়ে গেছে? চারু নাকি? হ্যাঁ? না না বাবা, কিছু হয়নি, আপনি খাবেন, চলুন। চারু কোথায়? কোথায় তোর মেজদি? হ্যাঁ রে। বাগানে নারকোল পাতা কুড়িয়ে এক বোঝা পাতা আর কাঠের টুকরো নিয়ে আসছিল। হঠাৎ কেমন মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়ে ভিড়মিলাকার মতো হয়ে গিয়েছিল। এখন বেশ ভালো আছে। আমি তাকে উঠতে মানা করে ও ঘরে শুয়ে রেখে এসেছি। কেন এমন হলো বলতো? ওগো, এইমাত্র আমি তোমায় বলেছিলাম না, চারুটা বড্ড কাহিল চেহারা হয়ে পড়েছে। সারাদিন এই হাড় ভাঙা খাটুনি, আগুন তাতে দুবেলা রান্না, ভাবনা চিন্তা, ভালো করে নায় না, খায় না। এই 17 বছর তো মোটে বয়স, এত পেশন কি করে সয় ওই কচি হাড়ে? আমি বড় কঠিন প্রাণ মা, তাই এইসব চোখের উপর দেখে সহ্য করছি। ক্ষান্ত, চারুকে আমার কাছে এ ঘরে এনে শুইয়ে দে, আমার প্রাণটা বড় অস্থির হচ্ছে। হ্যাঁ রে, ইট লেগে কপাল কেটে গেছে বলছিলি না? ঘরে যদি দুধ থাকে তো একটু গরম করে খাইয়ে দে তো। আজ যে মেজদির একাদশী বাবা। ও ভগবান, হা হা, তাই জন্যই মাথা ঘুরে পড়ে গেছে। দামোদর আর কত পরীক্ষা করবে? ক্ষান্ত, তুই আজকে রাঁধলি কেন মা? আজ ওকে খাটতে দিলি কেন? না মা, রান্না তো আজ আমিই করেছি। মেজদি আমাকে রাঁধতে দিতে চায়নি, আমি জোর করে তাকে হেসেল থেকে তুলে দিয়েছি। রান্না তো ভারী, শিম বেগুনের ঝোল আর ওল ভাতে ভাত। মেজদিকে আজ সংসারের কাজও কিছু করতে দিইনি। ও আজ রান্নাঘরের পাশের দিকে ওই শাকের চারা আর লঙ্কা বেগুন গাছগুলোতে সারাদিন রোদ্দুরে বসে কাটারি দিয়ে বাকারি কেটে কেটে বেড়া দিয়েছে। আমি বললুম, মেজদি আজ থাক। তা বললে, আজ আমার কাজকর্ম নেই, ছাগল গরুতে গাছগুলো খেয়ে গেলে ভাত খাওয়ার মুশকিল হবে। তারপর কাকিমাদের সাতশের মুগ এনে কাল বালি খোলায় ভেজে রেখেছিল, আজ সেগুলো জাঁতায় ভেঙে ডাল তৈরি করে পাঠিয়ে দিলে। কাকিমা 100 ডাল আমাদের দিয়েছেন। সারাদিন অত খাটুনির পর আবার সন্ধ্যাবেলায় নারকোল পাতা আনতে গিয়েছিল। মাথা করে পড়বে না তো কি? হ্যাঁ তো, আমার খিদে নেই, তোরা খেয়ে নিস। ও ঘরে আমার বিছানাটা ঝেড়ে দে, শুয়ে পড়ব। বাবা, আপনি সারাদিন কিছু খাননি, দুটো ভাত মুখে দেবেন, চলুন। বাবা। না মা, আমার সত্যি সত্যিই আর খিদে নেই, আমি শুতে চললুম। আমায় আর ডাকাডাকি করে বিরক্ত করিস নে। মা, ও মা, বাবা যে না খেয়ে শুতে চলে গেলেন, কি করব? সারাদিন একটি ডাব খেয়ে আছেন, আর কিছু খাওয়া হয়নি যে। আমি আর কি করব মা, আমি আর যে পারি নে, দেহে মনে আমার আর এক বিন্দুও সামর্থ্য নেই। আমায় তোমরা আর জড়িও না। হা ঠাকুর, আরো কত আছে তোমার মনে। মেজদি, ঘুমোলে?
হুম, মেজদি, কি বলছিস? না বেশি কিছু না। এত রাত অবধি জেগে কি ভাবছিস? কিছু না। আচ্ছা, ঘুমো। মেজদি, মন্টুকে দেওয়ালের দিকে সরিয়ে দিয়ে তুমি মাঝখানটায় মন্টুর জায়গায় এসে শোও না ভাই আমার কাছে। যাচ্ছি। এই মন্টু, দেখি দেখি, এই যে তোমায় ভালো করে শুয়ে দিচ্ছি ভাই। কই ক্ষান্ত, আয় কাছে আয়। কি হয়েছে রে? সমস্ত দিন আজ তোর মুখখানা অত ম্লান শুকনো শুকনো দেখছি কেন? কই কিছু না তো মেজদি? ক্ষান্ত, মাথায় কি জটটাই পাকিয়ে রেখেছিস? মাগো, চুলগুলো যেন পাখির বাসা হয়ে রয়েছে। কদিন আমি চিরুনি দিয়ে ডাকিনি কি না? দেখি কাল মাথাটা সাবান দিয়ে না হয় ঘষে দেব। হ্যাঁ রে, মাথাটা মেজদির বুকের ভেতর গুজে দিও। মেজদির কাছে শোয়ার স্বাদটা কি তোর মিটছে না? তাই অমন জড়াচ্ছিস কচি ছেলের মতো? মন্টু জেগে থাকলে এতক্ষণে মারামারি বাঁধাতো। মেজদি, তোমাকে অমনি করে জড়িয়ে তোমার বুকের ভেতর মাথা গুজে শুলে আমার যেন আর কোনো কিছুরই ভয় থাকে না ভাই। কেন ভয় কিসের ক্ষান্ত? কিছু না মেজদি, আমার মাঝে মাঝে কেমন যেন আপনা আপনি বিনা কারণে ভয় করে। কি জানি, আজ কদিন ধরেই তোকে কেমন মন মরা দেখছি। আমার কাছে লুকোচ্ছিস কেন ভাই? কি হয়েছে বল না। আমার কাছে লজ্জা কি দিদি? বাবার কষ্ট দেখে বড় দুঃখ হচ্ছে না? হ্যাঁ, আমিও তা বুঝতে পেরেছি। মনে কষ্ট করে ভেবে কি করবি ভাই? তোর আর অপরাধ কি? অপরাধ আমাদের সমাজের আর অদৃষ্টের। মেজদি, আমার জন্যই বাবার এই যন্ত্রণা। আমি যদি না থাকতুম তাহলে? না রে না, তুই না থাকলেও কষ্ট কিছু কম হতো না। সে বরং তোর চেয়ে আমি বেশি দুর্দশার কষ্টের কারণ বাবা মার। যাক, ওসব কথা ভেবে মন খারাপ করে কিছু লাভ নেই। ঘুমো, আমি তোর মাথা চুলকে দিই। ও ভাই মেজদি। হ্যাঁ, কিছু বলছিস কি ক্ষান্ত? না না, কিছু নয়, তুমি ঘুমো। ক্ষান্ত, তোরা এখনো কথা কইছিস? অনেক রাত হয়েছে, ঘুমো। অসুখ করবে যে, 2টো বেজে গেল। এই যে মা, ঘুমোই। অন্নদা পিসি, বাবা তো প্রাণপণে চেষ্টা করছেন এই মাসের মধ্যেই যাতে বিয়েটা হয়ে যায়। কি করবেন? ওর কি বিয়ে দেবার অনিচ্ছা? পাত্র না পেলে কি করবেন? পাত্র পাবেন নাই বা কেন? এই তো রামদাদা সেদিন একটা সম্বন্ধ এনে দিয়ে গেলেন। রামখুড়ো, মিত্তির মশাই, গোবিন্দ ঝাঁটা, ওরা যা সম্বন্ধ এনে দিচ্ছেন আর যেখানে দিতে বলছেন সেখানে জেনে শুনে বৈধব্য দশা ও সদবার বৈধব্যের বাড়া অবস্থায় কি করে মেয়েকে সঁপে দেন? ওরা যে 2টো সম্বন্ধ এনে দিয়ে অঘ্রাণের মধ্যে বিয়ে দেবার হুকুম দিয়ে গেছেন, সে 2টি পাত্রের হাতে মেয়ে দেবার চেয়ে গলায় পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে মারা ভালো। তা বাছা, তোমাকে তো তোমার বাপ এত নেকাপড়া শিখিয়ে এত টাকা কড়ি খরচ করে জমি জমা সর্বস্ব বন্ধক দিয়ে বেত্তম পক্ষের জোয়ান ছেলের সঙ্গে বিয়ে দিলেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই তোমারই বা অমন দশা হলো কেন? বিধবা সধবা থাকা মেয়ে মানুষের কপালের লেখন। যার কপালে রাটদণ্ড নেকা আছে, স্বয়ং বিধাতা পুরুষ এসেও তা খণ্ডন করতে পারবে না। আর যার এত এর জোর থাকে, সে বুড়ো তেজবার স্বামীকে নিয়ে ঘরকন্যা করে ছেলেপুলে রেখে হাসতে হাসতে ড্যাং ডেঙিয়ে চলে যায়। ওই যে শরৎ ঘোষেদের মেজো পুঁটি, তার তো পিতমোর বয়সী তেজ বরে বরে দে বিয়ে হয়েছিল। এখনো কেমন শাঁখা সিঁদুর নিয়ে সুখে ঘরকন্যা করছে। পেটে সন্তান হয়নি, ভালোই হয়েছে। সতীন পো, সতীন ঝি, জামাই, বউ, নাতবউ, কিছুরই তো অভাব নেই। সেদিন মেজো নাতনির বিয়ে হলো ঘটা করে। তোমার সঙ্গে একসঙ্গেই তো বিয়ে হয়েছিল। তুমিই বা এমন জোয়ান স্বামীকে হারিয়ে বসে রইলে কেন? আর সেই বা বুড়ো স্বামীকে নিয়ে হাতে নোয়া নিয়ে রয়েছে কেন? সবই অদেষ্টা মা, অদেষ্টা। মেজপুরীর ফি বছর পুজোয় একখানা ভারী গয়না হয়। কই, বেত্তম পক্ষের মাগেদের তো অমন সুখ স্বাচ্ছিন্দি দেখলুম না কারোর।
উমেশ মল্লিকের সঙ্গে বিয়ে হলে কান্তি খেয়ে পড়ে দুখানা ভালো গয়না গায়ে দিয়ে জন্মসার্থক করতে পেত। এখানে তো এই হাঁড়ির হাল আছে, আর বয়সও তো প্রায় 3-4 ছেলের মা হবার মতো হয়ে গেছে। অত বড় মেয়ে, আর কোন ভরসায় তোমার বাপ এখনো বুকের ওপর রেখেছে? রংটুকু যদি তোমার মতো হতো তাও বা কথা ছিল। রং ময়লা, টাকা দেবার ক্ষমতা নেই, জজ ম্যাজিস্ট্রেট জামাই খুঁজছেন কিসের জোরে? গায়ের লোক ভালোরই চেষ্টা করছে, তাকে যদি তোমরা মন্দ বলে ধরে নাও সে আলাদা। কিন্তু এও বলে দিচ্ছি মা, এই অজ্ঞানে বিয়ে দিতে না পারলি মৃত্যুন মশাইয়ের মায়ের ছেড়াতে তোমাদের ডাক পড়বে না, ঠিক হয়ে গেছে। এই চুপি চুপি শুনিয়ে গেলুম। পিসি, বাবা যে ক্ষান্তর বিয়ের জন্য পাগলের মতো হয়ে বেড়াচ্ছেন, তার কষ্ট কে বুঝবে? কি জানি বাছা, তোমার বাপের কেমন তারও পাগল হওয়া। যারা নিতে চাইছে সেখানে মেয়ে দিচ্ছেন না, অথচ আবার পাগলও হচ্ছেন। পাড়ায় যে এদিকে কথা রটছে তার খবর রাখো। আমরা যে নিন্দে কান পাততে পারছি নে, ভালো কথা বলতে এলে তোমরা মন্দ বোঝো। আমাদের দরকার কি মা? ভাই ভাজের মতন দেখি, নিন্দে শুনে সেজন্য পেরানটা কর কর করে, এই যা। তা এখন চন্নু মা, আজ আবার নক্কি জনার্দনের ওখানে পেল্লার চিরিত্তিরির কথা হবে। আমাদের নিবেদন কর্তামশাই এসেছেন কি না? হ্যাঁ চারু, আঁচলে ধরে বসে আছিস, ওগুলো কি রে? কাঁচা লঙ্কা নাকি? বাড়ির গাছে ফলেছে বুঝি? তা ঝাল আছে তো? আমাদের পোড়া গাছ টুটোয় লঙ্কা ফলে খুব, কিন্তু সে মিথ্যে, এক রুত্তি ঝাল নেই কোতেতে। আমি আবার একটু জাল নইলে গেরাস মুখে তুলতে পারি নে। দিবি? তা দে না মা, গোটা কতক বেগুন দিয়ে দেবো এখন, কেমন তর ঝাল। চুষনে বাচ্চা, আলকুচি এই আঁচলের কোণেই ঢেলে দে। চললুম তাহলে। তোমার মা তো তোমার খুড়ির মার বাড়ি গেছেন, তাকে বলো আমি এই চিনু। থাক থাক, পেন নাম করতে হবে না। পায়ে হাত দিও না, এই মা তোর কাপড় কেচে আসছি। আর কি আশীর্বাদ করব মা? ওপরটা এমন সুন্দর, কপালের ভেতরটা যে এমন ছাই বড়া, কে জানতো? এমন জগদ্ধাত্রীর মতন রূপ, সবই ছাইবর্ষ হয়ে গেল। হরি বল, হরি বল। তাই তো বলি গো, সব্বার কাছে বলি, চারুর আমাদের কোন কানটায় বেদবার নক্ষণ আছে, হাতে পায়ের গরনটি যেন নক্ষী ঠাকুরন। অদিষ্টটা এমন মন্দ হলো কেন? গতরটা সুখে থাক মা, ধম্মে মতি হোক। হরি বল, হরি বল। মেস্তি মেস্তি, শিগগিরি এসো, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে মন্টু, অমন করছিস কেন? সর্দি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে গেছে মেস্তি। হ্যাঁ, সে কি রে? কোথায় সে? কোথায় সে? মনিতা তাকে তুলে না আমাদের বাইরের ঘরে শুয়েছেন। মেজদি গো, চোরদিকে মোটে চেনা যাচ্ছে না, কি ভয়ানক দেখতে হয়ে গেছে। কি হবে ভাই? চুপ চুপ, ব্যস্ত হোস নে, চল শিগগিরি, মাকে শিগগিরি রেখে নিয়ে আয়। কেন তো মা আমার, কেন এমন কাজ করলি মা? ও মা! চুপ করুন মাসিমা, শান্ত হন, অস্থির হয়ে কোনো লাভ নেই। কি সর্বনাশ হলো মনিতা, কেন এমন বুদ্ধি হলো ওর? আজ কদিন ধরে সারা রাত ঘুমোয় না, ছটফট করে, সারাদিন শুকনো মুখে আমার আড়ালে আড়ালে সরে থাকে। আমি বুঝেও বুঝতে পারিনি। হায় হায় মনিতা, তুমি কি করে ধরে ফেললে? ও কি বাঁচবে? কিন্তু এমন ভীষণ অবস্থা হয়ে বেঁচে থেকে যে আরো যন্ত্রণার জীবন হবে, সে এখন পরের কথা। এখন তোকে বাঁচাতে চেষ্টা করতে হবে। ভয় নেই, মারা যাবে না, কারণ বেশি গভীরভাবে পড়েনি, আর বুক ও পেটে খুব সামান্যই পড়েছে, চামড়া মাত্র। আমি মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম। মেসোমশাইকে ক্ষান্তর জন্য একটা পাত্রের কথা বলে যাব এই ভেবে আসছি। বাগানের ওপাশটা থেকে দেখতে পেলুম ক্ষান্ত কি যেন একটা জিনিস কাপড়ের ভিতর লুকিয়ে নিয়ে মজুমদারদের ওই ভাঙা বাড়িটার পশ্চিমের ঘরটার দিকে চলে গেল। ভেতর থেকে দৌড় বন্ধ করে দিলে। ভর সন্ধ্যাবেলায় ক্ষান্তকে ওই বাড়িতে অমনভাবে ঢুকে দৌড় বন্ধ করতে দেখে একটু আশ্চর্য হলুম। ওখানে যাব কিনা ভাবছি, এমন সময় একটু পরে দরজার ফাঁক দিয়ে আগুনের আলো দেখতে পেয়ে দৌড়ে গিয়ে দরজায় 2-3টে সজোরে লাথি মারলুম। পচা দরজা ভেঙে গেল তক্ষুনি।
বাইরে দেখি ছেঁড়া মশারির মতো কি একটা জিনিস গায়ে জড়িয়ে সেইটির ওপর কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলছে, আর সারা ঘরময় ছুটোছুটি করছে। ও মা গো, কেন এমন বুদ্ধি হলো তোর? আমার অনাদরের জন্যই কি অভিমানে প্রাণ খোয়াতে গেছিলি মা? ওরে, আমি মা হয়ে তোর মৃত্যু কামনা করেছি বলে কি সেই দুঃখে তুই প্রাণ বিসর্জন দিচ্ছিস? ও মা ক্ষান্ত, আমার বুকের ভেতরটার দিকে চেয়ে দেখ একবার, আমি তোকে ভালোবাসি কি না। মনিধা অজ্ঞান হয়ে এত কাতরাচ্ছে কেন ভাই? ও কি অজ্ঞানেও যন্ত্রণা টের পাচ্ছে? যন্ত্রণা টের পাচ্ছে বই কি, এ কি কম যন্ত্রণা? বুঝতে পারলে কেউ এমন কাজ করে? মনিদা, ক্ষান্ত যদি বাঁচে তবে আমাদের এ গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো, আর তা করতেই হবে। পরের কথা পরে হবে চারু। ঘরে বোধহয় অয়েল ক্লথ নেই, দেখি খান কত খুব কচি কলা পাতা এনে বিছানায় বিছিয়ে দিতে হবে। মেসোমশাই এখনো অফিস থেকে ফিরলেন না যে? সন্ধ্যের ট্রেনের সময় তো হয়ে গেছে। বাবা সন্ধ্যের ট্রেনে প্রায় আসেন, না হলে 9টার ট্রেনে আসেন। মনিদা কীরকম ছটপট করছি। ওই যে ডাক্তারবাবুর সঙ্গেই বাবা আসছেন। গাঙ্গুলি মশাই, কয়েক পাড়ার খবর শুনেছেন? হ্যাঁ, বিভূতি সেনেদের তো। চি 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 চি, কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! অত বড় বুড়ো ধাড়ি মেয়ে ঘরে পুষে রাখলে এইসব ব্যাপার যে ঘটবেই এ তো জানা কথা। সেজন্য হিন্দু শাস্ত্রে গৌরীদানের বিধি লিখে গেছেন। বাবা ঋষিরা কি কম বিবেচনা করে বলে গেছেন? স্ত্রীলোক বাল্যকালটি বাপ মায়ের শাসনে থাকবে, তারপর যৌবনে পদার্পণ করলেই স্বামীর শাসনের মধ্যে থাকবে, শেষে বৃদ্ধকালে বৈধব্য ব্যবস্থায় পুত্রের অধীনে কাল কাটাবে। এর ব্যতিক্রম ঘটালেই ব্যভিচার আসবে। তা আজকালকার মেয়েরা যৌবন পেরিয়েও বাপের ঘরে ধুম্র হয়ে বসে আছে। এসব কুকীর্তি ঘটবে না কেন বলুন? আমাদের দুয়ারি বলছিল সে প্রায় নাকি সন্ধ্যের দিকে খেন্তি ছুরিকে মজুমদারদের ওই পুরো বাড়িটার দিকে যেতে দেখেছে। আর চক্রবর্তীদের ওই মনে ছোড়াটা তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় বিভূতি সেনের বাড়ি গিয়ে ওই সমত্ত ছুরি দুটোর সঙ্গে ইয়ার্কি দেয়। আচ্ছা, মনেটা তো শুনি রামকৃষ্ণ মিশনের নাম লিখিয়ে সন্ন্যাসী হয়েছে, বেথা করলে না? আজকাল আবার মোটা চট কাপড় পরে গান্ধী মহত্তার দলেও ঢুকেছে। এত পাশটাশো তো করলে, শিক্ষিত ধার্মিক ছেলে বলে এত সুনাম, তা ওর এ কীরকম ব্যাপার, কি প্রবৃত্তি? আরে দেশ উদ্ধার করে পরোপকার করে বেড়ালেই বা, তা আবার কি? আর রামকৃষ্ণর পুঁথিতে তো লেখা আছে, পরের বাড়ির সমস্ত বিধবা আর আইবুড়ো মেয়ের সঙ্গে ইয়ার্কি দিও না, বিয়ে করতে বারণ শুধু। সত্যি সত্যি বিভূতি সেনদের বাড়ির মনের এত আত্মীয়তা কিসের? ওরা কায়েত, মনে বামুন। চি 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 চি, কি ব্যভিচার! আরে ধর্মের কল বাতাসে নড়ে, যে যেমন কর্ম করবে তার ফলও ঠিক তেমনই হবে। এখন ভুগুন বিভূতি সেন, গোবর্ধন ঘোষ, 4খানা গা জুড়ে যার অত বড় তেজওয়ারি কারবার, তাকে জামাই পছন্দ হলো না। কি হয়েছে চাটুর্যে মশাই, কার কথা বলছেন? ওই তোমাদের পবিত্রানন্দ না শুদ্ধানন্দ, যার নাম হয়েছে হরিশ চক্রবর্তীর বেটা মণি চক্রবর্তী। কে? মণিদা? হ্যাঁ, তা কি হয়েছে তার? বিভূতি সেনের মেয়ে পুড়ে মোলো, মণিরা তো মাথা ব্যথা কেন? তুই না ব্রহ্মচারী, তোর তো স্ত্রীলোকের মুখদর্শন নিষেধ, বিশেষত স্ত্রী লোক। এই বুঝি সব ব্রহ্মচর্য হচ্ছে? গাঙ্গুলি মশাই, কি বলছেন আপনি? অমন কথা মুখেও আনবেন না। মণিতার মতো ছেলে আমাদের গায়ে আর একটিও দেখাতে পারেন? ওরকম দেব চরিত্রের মতো মানুষ কটা হয়? ছি ছি ছি, ও সম্বন্ধে এমন কথা আপনারা উচ্চারণ করতে পারছেন? কত বড় স্বার্থত্যাগী, পরোপকারী, উদারচিত্তের ছেলে আমাদের জেলার মধ্যে আছে কিনা সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। স্বার্থত্যাগী, পরোপকারী, ভিক্ষে করে পরের টাকা অমন সবাই মরকে দুর্ভিক্ষে বানে পরোপকার করতে ছুটতে পারে। হুজুকে মেতে রোজগারপাতি না করে অমন সকলেই স্বার্থত্যাগ করতে পারে। দেখুন গাঙ্গুলি মশাই, মুখ সামলে কথা কইবেন। সবাইকে নিজের চরিত্রের লোক ভাববেন না।
মণিতা দেশের কাজে সমস্ত বিষয় সম্পত্তি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। অত বড় পিআরএস পাশ করেও গ্রামের চাষাভুষোদের সঙ্গে খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের উন্নতির জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছেন। আর চরিত্র, ওর মতো লোকের পায়ের ধুলো যেদিন এই গাঁয়ের লোকেরা পাবে, সেদিন গাঁ উদ্ধার হয়ে যাবে জানবেন। দেখলে হে চাতুর্যে, যত্নেটা আর কি চোটপাট আসপর্দার বুলি, ফাজিল ছোকরা। কলকাতা থেকে কটা পাশ করে এসে ভারী বক্তৃতা দিতে শিখেছে। আমাদের বোঝাতে আসে কি না কে মহাপুরুষ স্বার্থত্যাগী। বেটা আমার সমাজ সংস্কারক, দেশ উদ্ধারকারী। ওর বাপও আজকাল এখনো আমাদের এক ধমকে ভরকে যায়। ছুঁচো বেটা। জানেন গাঙ্গুলি মশাই, বেথা না করে পরের বাড়ির মেয়েদের সঙ্গে যদি ইয়ার্কি মেরে সাধু সেজে বেড়ানো যায় তা মন্দ কি? যাই হোক, খেন্তিটা মরেনি, তাহলে বেঁচে উঠেছে। আরে তুমি তাও বুঝি শোনোনি? বাঁচবে না তো কি, ওই মনেই তো বাঁচিয়েছে। আচ্ছা, সন্ধ্যের আধারে মজুমদারদের পোড়ো বাড়িটায় খেন্তি না হয় আত্মহত্যা করতে গিয়েছিল বুঝলুম, কিন্তু সেই ভর সন্ধ্যাবেলা মনেটা সেখানে কি দরকারে গিয়েছিল? ও যে তাকে বাঁচিয়ে আনলে, ও কি করে এ পাড়া থেকে টের পেলে খেন্তি ও পাড়ায় ও পোড়ো বাড়ির দোর বন্ধ করে পুড়ে মরছে? ঘোর কলি, ঘোর কলি। পাপ চারপো পুণ্য হয়ে এসেছে এবার। যেমন কর্ম তেমনি ফল। বিভৎস চেহারা হয়েছে, কি আর বলবো। সমস্ত চুল ভুরু টুরু সব পুড়ে গেছে, গায়ের চামড়া সব পুড়ে কুচকে গেছে, মাঝে মাঝে লাল দগদগে গা। সে অতি বিকট দৃশ্য। যাই হোক, সমাজের বুকের ওপর এত বড় একটা ব্যভিচার চলবে, এটা তো ঘটতে দেওয়া ঠিক না। এর একটা প্রতিবিধান করা তো উচিত। নিশ্চয়ই, তাতে কি সন্দেহ আছে? চলুন, কয়েকপাড়ার মিত্তির মশাইদের ওখানে একবার যাওয়া যাক, দেখি এত বড় কাণ্ডটা তারা কি মীমাংসা করছেন। হ্যাঁ, চলুন না, চলুন না, যাওয়া যাক। আরে স্যার, দেখলেন তো অমন ছুরিতে জমের অরুচি। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন রাধারানী দেবীর লেখা গল্প জমের অরুচি। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।